ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার রফিকুল ইসলাম, এম.কে. আনোয়ার সাহেব সব দেশের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ গ্রেপ্তার হয়ে গেলেন। আরো বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার হচ্ছে। তার পরক্ষণে শুনছি যে আমাদের পার্টি অফিস পুলিশ, বিডিআর, র্যাব ঘিরে ফেলেছে, একটা মাছি পর্যন্ত ঢুকতে পারছে না। সবুজ ভাই তখন সভাপতি, আমি অনুরোধ করলাম যে কোনো একটি স্পেস দেন, তখন সাংবাদিকদের সাথে কথা বলতে পারি, প্রতিবাদ জানাতে পারি। হঠাৎ করে এই ধরনের ক্র্যাক ডাউন কেন শুরু হলো? এটা সরকারের একটি পরিকল্পনার অংশ, যে নির্বাচনের আগে একেবারে বিরোধী শূন্য করার একটা প্রক্রিয়া, সেটা আমরা ঠিক বুঝতে পারছি। কিন্তু হঠাৎ করে এই ক্র্যাক ডাউন, সবুজ ভাই আমাকে বড় হলটি দিলেন, বলে যে আপনি এখানেই করেন, তারপরে দেখা যাবে পরিস্থিতি কি হয়। তারপর যাই হোক ওখানে দৌড়ে আসলাম, সব সাংবাদিকদের ডাকলাম, একটা খুব বড় ধরনের প্রতিবাদ করলাম সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে। আমি আর বেরোতে পারছি না, কোনোভাবেই বেরোতে পারছি না। মেইন গেটের সামনে কালো কাজ ঢাকা মাইক্রোবাস, আপনার ব্যাংকের পাশে ছোট্ট যে গেটটি, সেখানে মাইক্রোবাস, কোনোভাবেই আর বেরোনোর কোনো স্কোপ নেই। এক ভয়াবহ পরিস্থিতি। এখান থেকে উত্তরণ ঘটাবো কি করে, নিজেকে পার্টি অফিসে ঢুকবো কি করে, এটাই আমার মাথার মধ্যে কাজ করতে লাগে। যাই হোক, রাত্রি 3:50 পর্যন্ত প্রেস ক্লাবে অবস্থান করলাম। প্রেস ক্লাবের অন্যান্য সাংবাদিক ভাইরা অত্যন্ত আন্তরিকতার সাথে সে আশ্রয়টি দিলেন। তারপরে ফাঁক বুঝে গাড়িতে করে আমি এখান থেকে বিদায় হলাম। এই যে আশ্রয়, গণতান্ত্রিক কারণেই মানুষকে আশ্রয়ের জায়গা হিসেবে আমরা প্রেস ক্লাবকে মনে করতাম। প্রেস ক্লাব ছিল সত্যিকার অর্থে সব সময়, সব যুগে যারা ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, সরকারি নিপীড়নের বিরুদ্ধে যারা আওয়াজ তোলে, যারা প্রতিবাদ করে, তাদের একটি আশ্রয়ের জায়গা। কিন্তু ক্রমান্বয়ে ফ্যাসিবাদের থাবা আপনার ইউনিয়ন থেকে শুরু করে সারা দেশে যখন ব্যর্থ হতে শুরু করলো, বিশ্ববিদ্যালয় যখন ফ্যাসিবাদের প্রচন্ড থাবার মুখে পড়ে একের পর এক ছাত্ররা ঘুরে থেকে চলে যাচ্ছে আপনার সহ, তখন প্রেস ক্লাবে যেন সেখান থেকে বাদ পড়লো না। এই প্রেস ক্লাব থেকে অত্যন্ত অভদ্র, অশিষ্টের মতো আমাদের পার্টির মহাসচিব রফিকুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করা হলো, এবং একজন সিনিয়র সাংবাদিক এই গ্রেপ্তারের পিছনে আমরা প্রকাশ্যে, আমরা তখন লুকিয়ে আছি, পালিয়ে আছি, গোপনে আমরা স্টেটমেন্ট দিকে পাঠাচ্ছি সাংবাদিকদের কাছে। আমাদের কালকে কর্মসূচি 48 ঘন্টার অবরোধ, 72 ঘন্টার অবরোধ, হরতাল, এটা ক্রমাগত আমরা তখন এইভাবে দিচ্ছি। প্রকাশ্যে বেরিয়ে পাঠিয়ে দিচ্ছে আমরা কোনো কাজ করতে পারছি না, তারা কাউকে পাঠিয়ে সাধারণত। এইরকম পরিস্থিতিতে সাংবাদিক যারা এর মধ্যেই লড়াই করেছেন, তারা আমাদেরকে সহযোগিতা করেছেন। কিন্তু যে সিনিয়র সাংবাদিক, নাম বলতেও পারি, ইকবাল হোসেন চৌধুরী, তিনি যে লজ্জাজনক ভূমিকা পালন করলেন, মনে হচ্ছে পুলিশকে ডেকে নিয়ে তিনি সচিবকে ধরিয়ে দিলেন। এই পরিস্থিতি আমরা দেখেছি। সর্বশেষ আমাদের কর্মসূচি 19 জুলাই ছাত্র জনতার তুমুল আন্দোলন চলছে। আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আমাকে বিশেষ করে ঢাকা মহানগরের উত্তর দক্ষিণ হিসেবে যোগদান করতে হচ্ছে, এবং এই ছাত্র জনতার আন্দোলনে সংহতি জানানোর জন্য তিনি বারবার বলেছেন। আমরা একটা কর্মসূচি দেওয়া হলো 19 জুলাই শুক্রবারের দিন। আমি 12:30টার মধ্যে করে চলে আসলাম। আমার কয়েকজন সাংবাদিক ভয়ঙ্কর বাইরে আপনাদের যে গেস্ট রুম, এই গেস্ট রুমে বসে আছে। পরিদানি আমার মনে হলো তখনই কিন্তু তেমন পুলিশ আসেনি, কয়েকজন পুলিশ দাঁড়ানো আছে কয়েক দিকে। হঠাৎ আমার মনে হলো যে এখানে থাকা ঠিক হবে না, কিন্তু কোন দিকে যাবো? আমার সঙ্গে কিছু সাংবাদিক ভাইরা আমাদের ভিতরে, যেখানে সিনিয়র সাংবাদিক, প্রান্তিক সাংবাদিক যারা সদস্য তারা যান, এর মধ্যে 2জন সিনিয়র সাংবাদিক ভিতরে নিয়ে আমাকে চাটা খাওয়ালেন। এর মধ্যে একজন এসে খবর দিলেন যে আমাদের সেক্রেটারি বলেছেন যে আপনি এখানে একাই থাকবেন, আর কেউ যেন না ঢুকে। তার কথা শুনেই আমার একটু সন্দেহ মনে হলো। আমার মনে হচ্ছে যে কিছু একটা হতে পারে। তারপর চা খাওয়া শেষ হতে না হতেই দেখি এখন 50-60 জন পুলিশ ঢুকে ওই ভিতর থেকে নিয়ে গেল। যে জায়গাটি ছিল গণতন্ত্রকারী মানুষের আশ্রয়ের জায়গা, যে জায়গাটি ছিল ন্যায়ের পক্ষে একটি কথা বলার জায়গা, আমরা 80-র দশকে আমরা দেখেছি সেই সময় বরেণ্য সাংবাদিক আতাউর সাদাত, গিয়াস কামাল চৌধুরীরা কি অসাধারণ এবং প্রযুক্তিত্ব তাদের ভূমিকা ছিল ভয়েস অফ আমেরিকা এবং কি বলে বিবিসিতে। তখন তো আমরা অপোজিশন যে কথা
এবং কর্মসূচি আমরা বিবিসি শুনতাম, আমরা ভয়েস অফ আমেরিকা থেকে আমরা কর্মসূচিগুলো শুনে আমরা কর্মসূচি পালন করতাম, তখন এরশাদ হঠাৎ করে পত্র পত্রিকা বন্ধ করে দিতাম। কিন্তু এখন এমন ধরনের জায়গা কেউ সাহস করে দাঁড়িয়ে কথা বলবে বা তাদের নিপীড়নের বিরুদ্ধে যে দাঁড়াবে সেটা কোনো সুযোগ ছিল না। কারণ প্রেস ক্লাবের ভিতরে ফ্যাসিবাদের এমন ধারা এখানে তৈরি হয়েছে, অনেকেই যারা গণতন্ত্রের পক্ষে তারা মৃদুভাবে আমাদের সাথে কথা বলছেন, প্রকাশ্য কথা বলছেন। দেখুন, যখন এইরকম আন্দোলন চলছে, মুগ্ধ মারা যাচ্ছে, আবু সাইদের সেই অনন্য সাহসী আত্মবল একের পর এক সারা বাংলাদেশ যখন প্রতিবারে ক্ষোভে ফেটে পড়ছে, তখনই দেখছি টক শুতে সামল বক্তারা বলছে এই ছেলেরা তো ভুল আন্দোলন করছে, এরা তো হচ্ছে আমাদের কি বলে যে চেতনার বিরুদ্ধে এরা কাজ করছে, কি বলে যে প্রকাশ্য স্বৈরাচারী শেখ হাসিনার গুরুদানকে তিনি তো সবকিছু মেনে নিয়েছেন, তারপরে এরা করছে কি? নিশ্চয়ই তাদেরকে এই টাকা দিচ্ছে এবং টাকা দিয়ে তাদেরকে এই ভুল পথে পরিচালিত করছে। এই ধরনের মিথ্যাচার করে জনগণের একটি ন্যায়সঙ্গত আন্দোলন এবং ছোট বাচ্চাদের এই আন্দোলনকে তাদের রক্তদানকে যারা প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে, তারা কি এক সভ্য মানুষ হতে পারে? তারা সভ্য মানুষ হতে পারে না। উগান্ডার প্রেসিডেন্ট ইদি আমিনকে একবার বলা হয়েছিল যে আপনার দেশে মত প্রকাশের স্বাধীনতা কেমন? তো বলেছে মত প্রকাশ করা যায়, কিন্তু মত প্রকাশের পরে তার স্বাধীনতা থাকবে কিনা এটা আমি বলতে পারছি না। এটা ইদি আমিন উত্তর দিয়েছিলেন সাংবাদিকদের। ঠিক একই রকম পরিস্থিতি, একই রকম আপনার পরিবেশ তৈরি করেছিলেন, সেটি হলেন শেখ হাসিনা। তিনি অনেক টেলিভিশন ছিল, সবকিছুই ছিল, কিন্তু বাকশালের এমন একটি নতুন রূপ দিয়েছিলেন, সেটা হচ্ছে থাকবে সবকিছু, কিন্তু কথা বলবে একজন, এবং একজনের কথাই প্রচার করা হবে। এটাই ছিল তার মূল লক্ষ্য এবং সেইভাবেই তিনি কাজ করেছেন। ৭৫ বাকশালকে নতুন রঙে নতুন ঢঙে তিনি প্রতিষ্ঠিত করে গেছেন। এটা করেছেন এই জন্যই, তার এই দণ্ডনীতির প্রভাব এই জন্যই জারি করেছেন যে প্রথম একজন স্বৈরাচারী, একজন ডিক্টেটর, একজন ফ্যাসিস্ট নাৎসির টার্গেট হচ্ছে আপনার সংবাদপত্র এবং সাংবাদিক। আমরা যে কথা বারবার বলি যে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিক, এই চতুর্থ স্তম্ভটা কখনোই কোনো বেপরোয়া ডিক্টেটররা মেনে নিতে পারে না, পারবে বলেই প্রথম এখানে ধাক্কা দেয়, প্রথম এখানে তারা আক্রমণ করে। অনেক সাংবাদিক চাকরি হারিয়েছে, অনেক সাংবাদিক লাশ হয়ে থেকেছে, অনেকে বিএনপি অফিসে এসে আমি দেখেছি তাদের অসহায় অবস্থা। একের পর এক পত্রিকা বন্ধ করেছেন, যেখানে যেগুলো হয়তো বিরোধী দলের কথা বলতো, যেখানে হয়তো আন্দোলনের সংগ্রামের কথা বলতো, সেগুলোকে বন্ধ করেছেন। আর যেগুলো বন্ধ করতে পারেননি বা বন্ধ করেননি, সেগুলো সবসময় আমাদের চিফ রিপোর্টার, তারপরে নিউজ এডিটর বলেছেন ভাই আপনাদের বক্তব্য কি ছাপাবো, বারবার গোয়েন্দা দপ্তর থেকে আমাদেরকে টেলিফোন করে, সন্ধ্যার পরেই আমাদেরকে টেলিফোন করে যে এই সংবাদ যাবে, এই সংবাদ যাবে না। কারণ এইভাবে নিয়ন্ত্রণ করতে হয়েছে, এইভাবে বাংলাদেশের টাকা যে তারা পাচার করবে, তারা যে হরিলুট করবে, তারা বাংলাদেশ ব্যাংককে নিঃশেষ করে দেবে, সোনালী ব্যাংককে নিঃশেষ করে দেবে। তো এই সমস্ত অপকর্ম থাকার জন্য তাদেরকে টার্গেট করতে হয় গণমাধ্যম এবং গণমাধ্যমের সাংবাদিকদেরকে। টেন্ডার ছাড়াই ৭টি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে দেওয়া হচ্ছে, তার মধ্যে আগামী হচ্ছে ১ নম্বর, কোনো টেন্ডার এখানে থাকবে না। এভাবে আপনার বড় বড় প্রজেক্ট করা হয়েছে কি বলে যে বিদ্যুতের উপর, কারণ এই টাকা যাবে শেখ পরিবারের কারণে কারো কাছে, এবং এই বিদ্যুৎ কেন্দ্রগুলি স্থাপিত হবে হচ্ছে তাদেরই কোনো আত্মীয় স্বজনের কাছে। এখন একটা একটা করে বেরোচ্ছে ঘটনা, এইরকম প্রতিটা সেক্টরে প্রতিটি জায়গায় কত যে আপনার শেখ হাসিনার লুটপাটের গুপ্তধন আছে। এই গুপ্তধন যদি সত্যিকার অর্থে অন্তর্বর্তীকালীন সরকার, তার এই সরকারের যদি আর্টিকুলেশন এবং ড্রাইভ যদি ঠিক মতো যদি থাকে, তাহলে এই গুপ্তধনগুলির সন্ধান করতে আমরা পাবো। এই গুপ্তধনগুলি, শেখ হাসিনার গুপ্তধনগুলি জনগণ জানতে পারবে, সঠিকভাবে এই কাজগুলি করা যায়। যাই হোক, অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, আমাদের মাননীয় চেয়ারম্যান এখানে কথা বলবে।
আপনাদের সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারা এই 15-16 বছরে ফাঁসিবাদ বিরোধী আন্দোলনে অনেকে কারাগারে ছিলেন। শুধু কারাগারে এই মত প্রকাশের স্বাধীনতার জন্য খাদিজা সহ এত নারী যে কারাগারের মধ্যে অবস্থান করেছেন, যারা বারবার আমরা কারাগারে গেছি, আমরা সেগুলো দেখেছি। বছরের পর মাস, বছরের পর বছর আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী স্মৃতি বলে একটি মেয়ে রাজবাড়ি, এইভাবে যারা ফেসবুকে কোনো ন্যায্য কথা লিখেছে, ন্যায়সঙ্গত কথা লিখেছে, যদি সরকারের বিরুদ্ধে যায় তাদেরকে যেভাবে আটক করে মাসের পর মাস, বছরের পর বছর রাখা হয়েছে, এটি এদেশের ইতিহাসের শুধু কালো অধ্যায় নয়, এটি ঘৃণিত অধ্যায় হিসেবে থাকবে। আপনার সবাইকে ধন্যবাদ।